অবাধ্য হৃদয় লেখিকা নুরিয়া ইসলাম পর্ব ২৫। রাত গভীর, ক্যালিফোর্নিয়ার রাস্তাগুলো তখন নিঃশব্দ। দিনের জৌলুস, আলোর ঝলকানি, গাড়ির হর্ন, মানুষের কোলাহল সব থেমে গেছে অনেক আগেই। শহরের প্রাণ এখন বিশ্রামে। একমাত্র বাতাসই জানে আজকের রাতটা শান্ত নয়। বুকে লুকিয়ে রেখেছে এক আগ্নেয়গিরির কান্না। বিয়েবাড়ির ঝলমলে আলো নিভে এসেছে। অতিথিরা বিদায় নিয়েছে। হলঘরের রঙিন চেয়ারে এখন শুধুই নিস্তব্ধতা। কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরেও একঘরে ব্যাকুলভাবে পায়চারি করে চলেছেন একজন পুরুষ, মিস্টার তানভীর শেখ। চোখে মুখে দুশ্চিন্তার গভীর ছায়া। মোবাইলের স্ক্রিনে একবার তাকান, একবার দৃষ্টি ফেরান জানালার বাইরের অন্ধকারে। প্রতিবার নিজের সঙ্গেই নিজেই একটা প্রশ্ন করেন, ইনায়া কোথায়? তার চোখের কোণে ঘুম নেই, ঠোঁট ফেটে গেছে বারবার জিভ বোলানোর চাপে। মাঝে মাঝে ফোনে পুলিশের সঙ্গে কথা বলেন সংক্ষেপে। কখনো গলা জড়িয়ে আসছে উদ্বেগে যখন তিনি বারংবার মারিয়াকে জিজ্ঞেস করছেন, মারিয়া, ইনায়া ঠিক আছে তো? ইনায়া তার বোন নয়, তার সন্তানের মতো। একজন বাবা মাহারা বোনের অভিভাবক, পথ প্রদর্শক এবং একমাত্র ভরসা ছিলেন তিনি। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সেদিন প্রতিজ্ঞা করেছিলেন ইনায়ার গায়ে আঁচড়ও লাগতে দেবেন না। আর সেই প্রতিজ্ঞা যেন বুকের ওপর পাথরের মতো ভার হয়ে চেপে বসেছে। ঠিক সেই মুহূর্তে নীরবতা চিরে ভেসে এলো এক অতি পরিচিত কণ্ঠস্বর, ভাইয়া। মুহূর্তেই তানভীর যেন নিজের শ্বাস ফিরে পেলেন। ঘুরে দাঁড়িয়ে দেখেন দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বোন ইনায়া। চোখ ছলছলে, মুখটা অনিশ্চয়তার ভরা, কিন্তু তার কণ্ঠে ছিল এমন এক আরতি যা শত ব্যাখ্যার ঊর্ধ্বে। তানভীর ছুটে গিয়ে ইনায়ের মাথায় হাত রাখলেন, যেন নিশ্চিত হতে চাইলেন সে সত্যিই তার সামনে দাঁড়িয়ে কিনা। ১২ ঘন্টা কোনো খোঁজ না পেয়ে মনটা তোলপাড় হয়ে গেছিল তার। প্রিয় বোনটিকে চোখের সামনে না দেখে ভেতরে ভেতরে ক্ষয় হয়ে যাচ্ছিল সে। গলা রুদ্ধ হয়ে আসছে, তবুও বললেন, তুই ঠিক আছিস তো বোন? কোথায় ছিলি এতক্ষণ? আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। ইনায়া কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক রুক্ষ, আত্মবিশ্বাসে ভরা পুরুষ কণ্ঠ, আপনার বোন আমার সঙ্গে ছিল, ব্রাদার ইন ল। তানভীর মুখ ফিরিয়ে তাকিয়ে দেখলেন দরজার আড়াল থেকে বেরিয়ে আসছে সেই অপরিণত উদ্ধত ছেলেটা, এরিক অ্যাসফোর্ড। মুহূর্তেই তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তার ভ্রুজোড়া কুঁচকে উঠল, কণ্ঠে রাগ ঝরে পড়ল। সে এরিকের থেকে মুখ ফিরিয়ে ইনায়ের দিকে দৃষ্টি মেলে বলল, এই বেয়াদব ছেলেটা এখানে কি করছে? এরিক মিস্টার তানভীরের কথায় বিরক্ত হয়ে একরকম ঠোঁট বাঁকিয়ে উচ্চারণ করে বলল, ওকে কেন জিজ্ঞেস করছেন ব্রাদার ইন ল? যা জানার আমাকে জিজ্ঞেস করুন। আফটার অল আই অ্যাম হার হাজব্যান্ড। এক সেকেন্ড, শুধু এক সেকেন্ডের জন্য যেন পৃথিবী থেমে গেল। শব্দহীন হাওয়ায় ভেসে বেড়াতে লাগলো সেই একটি বাক্য, আই অ্যাম হার হাজব্যান্ড। তানভীর সহ পুরো বাড়ি স্তব্ধ। মিস্টার তানভীর সহ সবাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইলেন তাদের দিকে। এরিক একবার সবার মুখের দিকে নজর বুলিয়ে কোনো কিছু তোয়াক্কা না করেই স্পষ্ট গলায় বলে উঠল, হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। আমরা কিছুক্ষণ আগে বিয়ে করেছি আমি আপনার বোনকে। এরিকের কথায় তানভীরের চোখে আগুন জ্বলে উঠল। তিনি গর্জে এরিকের উদ্দেশ্যে বলে উঠলেন, বিয়ে করেছো মানে? তুমি কি মুসলিম হয়েছো? এরিক হালকা মুচকি হেসে জবাব দিল, না, সেটা হতে চেয়েছিলাম আপনার বোনের জন্যই, কিন্তু শালি সব কিছুতেই শুধুই জ্ঞান দেয়, তাই হয়ে ওঠেনি। এরিকের মুখে এমন কুরুচিপূর্ণ শব্দ শুনে তানভীরের সহ্য শক্তির বাঁধ ভেঙে গেল। তিনি তীব্র কণ্ঠে বলে উঠলেন, তুমি কি বিয়ে মানে বুঝো? এটাকে ছেলে খেলা মনে হয় তোমার? যে কাগজে সই করলাম আর বিয়ে হয়ে গেল, এই বিয়ের কি বৈধতা আছে? ধর্ম, সংস্কার, মূল্যবোধ, এর কোনো মানে নেই তোমার কাছে? এরিকের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে এটাই আশা করেছিল মিস্টার তানভীরের কাছ থেকে। সে কোনো রকম তর্কে না জড়িয়ে সোজাসাপটা জবাব দিল, আপনার ধর্মে হয়তো বৈধতা নেই, কিন্তু আমার আইনে সম্পূর্ণ বৈধতা আছে। আপনার বোন এখন থেকে মিসেস এরিক অ্যাসফোর্ড। তাই বলছি, আমার বউয়ের থেকে আমাকে দূরে রাখার চেষ্টা করলে ফল ভালো হবে না। এরিকের এই রকম আচরণে মিস্টার তানভীর রেগে গিয়ে বললেন, তুমি কি আমাকে থ্রেট দিচ্ছ? এরিক বাঁকা হেসে মিস্টার তানভীরের কথায় সম্মতি জানিয়ে ভুরু নাচিয়ে বলে ওঠে, কোনো সন্দেহ আছে? মিস্টার তানভীর কিছুতেই বুঝে উঠতে পারছেন না, মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানেই এই কি ঘটে গেল। চারপাশটা হঠাৎ করে থমকে গেছে। সময় থেমে গেছে যেন, আর তিনি দাঁড়িয়ে আছেন সেই থেমে যাওয়া মুহূর্তের কেন্দ্রে। ধপধপ করতে থাকা বুক নিয়ে তিনি ধীরে ধীরে চোখ ঘোরালেন ইনায়ের দিকে। গলা তার নিজের অজান্তেই ভারী হয়ে উঠেছে। গম্ভীর, দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে তিনি প্রশ্ন করলেন ইনায়াকে,
এই ছেলে যা বলছে তা কি সত্যি ইনায়া? তুই কি এই ছেলেটাকে বিয়ে করেছিস? ইনায়া পাথরের মূর্তির মতো থ মেরে দাঁড়িয়ে রয়েছে। ঠোঁট কাঁপছে, চোখের পাতায় জমানো এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে গাল বেয়ে নিচে নামে। ভাইয়ের চোখে চোখ রেখে তাকানোর সাহসটা হারিয়ে ফেলেছে সে। চারপাশে কেউ নেই যে তাকে বোঝে, কেউ বিশ্বাস করবে না তার কথা। বুকের গভীর থেকে একটা নিঃশব্দ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। হে আল্লাহ, এ কোন পরিস্থিতিতে ফেললে তুমি আমাকে? ভেতরে ভেতরে কেঁদে ওঠে সে। ইনায়ের এই নীরবতা মিস্টার তানভীরের সহ্য হলো না। চোখের সামনে দাঁড়িয়ে আছে তার বোন, অথচ একটা শব্দ উচ্চারণ করছে না। এই নীরবতা যেন তাকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই এক ফোঁটা চুপ থাকাতেই গুমড়ে উঠছে শত শত প্রশ্নের উত্তরহীনতা। তিনি খুব কষ্ট পেলেন, হৃদয়ের ভেতরটা কেঁপে উঠল গভীর অভিমানে। এই কি সেই ইনায়া যে ছিল তার গর্ব, তার অহংকার, যাকে নিয়ে বারবার নিজেকে ধন্য মনে করতেন? আজ সেই কিনা এমন ভুল পথে পা বাড়ালো? তার এতদিনের আদর্শ, পারিবারিক শিক্ষা সবই কি তবে ব্যর্থ হলো এক মুহূর্তে? মনে হলো ইনায়া তার পারিবারিক মূল্যবোধ, সংস্কার আর বিশ্বাস সবকিছু বিসর্জন দিয়ে বসেছে এক বিধর্মী ছেলেটার ভালোবাসার কাছে। ভালোবাসার মোহে সে ভুলে গেছে কে সে, কি তার পরিচয়। আজ মিস্টার তানভীরের কাছে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছে। নিজের আদর্শ, নিজের বিশ্বাস সবকিছু যেন তুচ্ছ হয়ে গেছে ইনায়ের এই সিদ্ধান্তের কাছে। 41 বছরের ধীর মূল্যবোধ যেন চোখের সামনেই হেরে গেল আজ। নিজেকে আর কিছুতেই ধরে রাখতে পারলেন না তিনি। তাই তো জীবনে প্রথমবার বোনের দিকে হাত তুলতে চান তিনি। ঠিক তখনই এরিক দাঁতে দাঁত চেপে ফুঁসতে ফুঁসতে মিস্টার তানভীরের হাতটা শক্ত করে চেপে ধরে বলে উঠল, ডোন্ট ইউ ডেয়ার মিস্টার তানভীর। বউ লাগে আমার। আমার বউয়ের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে, আই সোয়ার সম্পর্কের সব সীমানা আমি ভুলে যাব। মিস্টার তানভীর হতভম্ব হয়ে নিজের হাতটা টান দিয়ে ছাড়িয়ে নেন। পরক্ষণেই তার ভেতরটা ছিন্নভিন্ন হয়ে যায়। ইনায়ের দিকে তাকিয়ে নিজের সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হতে দেখেন। তিনি ইনায়কে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মর্যাদা দিলে তুমি আমার শিক্ষার? একজন বিধর্মী ছেলেকে বিয়ে করেছো? আমি কখনো ভাবিনি তোমার জন্য আমার মাথা এভাবে নিচু হবে। এরিক মিস্টার তানভীরের কথায় বিরক্ত হয়ে পড়ে। চোখ সরু করে খানিক তাচ্ছিল্যের সুরে বলে, এত ড্রামা করার কি আছে? তার ভাবটা এমন যেন বিয়ে হয়ে গেছে তো হয়ে গেছে, আর কি। এরিক এইসব পারিবারিক বিষয়ে বেশি মাথা ঘামায় না। সেই ন্যায়ের কাছে এগিয়ে গিয়ে ইনায়ের থুতনি ধরে মুখটা আলতো করে তুলে ধরল। তারপর নিজের শক্তপোক্ত পুরুষালী হাত দিয়ে ইনায়ের সমস্ত চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, একদম কাঁদবে না তুমি আমার সামনে। কাঁদলে তোমায় খুব বাজে দেখায়। ব্যাস এইটুকু বলেই পিছন ফিরে মিস্টার তানভীরকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনার বোন এখন আমার জীবনসঙ্গী, ওকে আপনার কাছে আমানত হিসেবে রেখে গেলাম। যদি কোনো রকম চালাকি করেন, আই সোয়ার, তাহলে এরিক অ্যাসফোর্ড কী করতে পারে কল্পনা করতে পারবেন না। কথাটি বলেই এরিক নিজের হাতে পড়ে থাকা হাতঘড়িটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সরি বেবি, এখন যেতে হবে। বিয়ের খবরটা ছড়িয়ে গেছে। আমার বাপ এতক্ষণে হুংকার দেওয়া শুরু করে দিয়েছে। ওনাকে একটু ঠান্ডা করতে যাচ্ছি। যদি আমি না যাই তবে হয়তো পুরো শহরে আগুন লাগবে। এরিক সবার সামনে ইনায়ের কপালে কিস করতে নিলে ইনায় ভয়ে পিছু হটে, কিন্তু এতে কাজ হয় না। এরিক এক প্রকার জোর করে ইনায়ের বাহু ধরে টেনে সবার সামনেই তার কপালে একটা গাঢ় চুমু খায়। কিন্তু ইনায়া কিছুই বলতে পারে না, শুধু নিঃশব্দে কাঁদতে থাকে। এরপর এরিক নিজের মুখটা ইনায়ের কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, আজকে তোমাকে ছেড়ে দিলাম বেবি গার্ল, কিন্তু বাসর তো আমাদের হবেই। সেদিন আর তোমাকে ছাড় দেব না আমি। এই বলেই এরিক আবার নির্লজ্জের মতো সবার সামনেই ইনায়ের গালে আরও একটা চুমু খায়। এতে আশেপাশের সবাই লজ্জায় তাদের দিক থেকে চোখ সরিয়ে নেয়। আর এদিকে ইনায়ের তো বেহাল দশা। না পারছে এরিককে কিছু বলতে, না পারছে নিজেকে সামলাতে। কিছু বলবেই বা কী করে? এরিক তো এখন তার কাগজ কলমের স্বামী। লাভ ইউ মাই ডিয়ার ওয়াইফি। এক চোখ টিপ মেরে কথাটি বলল এরিক। যাওয়ার আগে সবার দিকে এক পলক চাইল, তারপর সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল। হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আদিল। মনটা তার অস্থিরতায় ছটফট করছে। ঠিক এই ভয়টাই তো সে পাচ্ছিল। বিয়ের গুঞ্জন এক কান দুই কান করে শেষমেশ জুলির কানেও পৌঁছে গেছে। মেয়েটা সিদ্ধান্তহীনতায় এত বড় ভুল করে বসবে, এটা আদিল কল্পনাও করেনি। নিজেকে তার অপরাধীর মতোই মনে হচ্ছে এখন। ভাবনার ভেতর ডুবে থাকা আদিল হঠাৎই খেয়াল করলো অপারেশন থিয়েটারের আলো নিভে গেছে। সে তড়িঘড়ি সামনে তাকাতেই কয়েকজন ডাক্তার বেরিয়ে এসে তার সামনে দাঁড়ালো।
আদিল কাপা গলায় জিজ্ঞেস করলো, ডাক্তার, জুলির কি অবস্থা? ডাক্তার আদিলকে এতটা উদ্বিগ্ন দেখে ভেবেই নিলেন সে হয়তো জুলির পরিবারের কেউ। একটা আশ্বাসের হাসি দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, ক্ষতটা খুব একটা গভীর না, তবে খেয়াল রাখতে হবে। রোগী মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে মনে হচ্ছে, ডিপ্রেশনের লক্ষণ স্পষ্ট। ডাক্তারের কথাগুলো এবার মন দিয়ে শুনল আদিল। তার ভেতরটা হু হু করে উঠল, জুলিকে একবার চোখের দেখা দেখবে বলে তার প্রাণ ওষ্ঠাগত। ডাক্তার তার মনের কথা বুঝতে পেরে বললেন, আপনি চাইলে এখন পেশেন্টের সাথে দেখা করতে পারেন। এই কথাটারই তো অপেক্ষায় ছিল আদিল। অনুমতি পেয়ে সঙ্গে সঙ্গে সে কেবিনের দিকে ছুটে গেল। কেবিনের দরজা খুলতেই চোখে পড়ল নিস্তেজ জুলির নিথর দেহটা। মেয়েটা কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে। আদিল ধীরে ধীরে এগিয়ে গিয়ে জুলির পাশের চেয়ারে বসে পড়ল। তারপর আলতো করে জুলির আঙুলের ভাঁজে নিজের হাতটা রাখল। শক্তপোক্ত স্পর্শ পেতেই জুলি ধীরে চোখ মেলল। আদিলকে দেখে সে নিজের হাতটা এক ঝটকায় সরিয়ে নিল আর মুখটা ফিরিয়ে নিল অন্যদিকে। আদিল কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। সে মৃদু কণ্ঠে বলল, কি হয়েছে জুলি? জুলি তির্যক গলায় রাগে ক্ষোভে অভিমানে জবাব দিল, তুমি এখানে এসেছো কেন? আজ তো তোমার ফুলশয্যা। যাও, তোমার নববধূর কাছে যাও। নিজের বিয়ে ফেলে একটা পরনারীর কাছে আসতে লজ্জা করল না তোমার? আদিলের ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে বুঝে গেছে এই অভিমান, এই তীব্র রাগ সবই ভালোবাসারই বহিঃপ্রকাশ। সে স্থির কণ্ঠে বলল, ম্যাডাম কি আমার ওপর অভিমান করেছেন? জুলি মুখ ফেরালো না। আদিল বুঝল এবার তাকে একটু বাচ্চাদের মতো করে রাগ ভাঙাতে হবে। সে মজা করে বলল, ম্যাডাম কি জানে কেউ একজন তার জন্য এখনো বিয়ে না করেই এখানটায় বসে আছে? জুলি এবার ধীরে ধীরে পেছন ফিরে তাকিয়ে অবাক হয়ে বলল, বিয়ে করনি মানে? আদিল একটু খুশি হলো মেয়েটা অবশেষে কথা বলছে। সে জুলির হাত ধরে ঠাট্টা সুরে বলল, আপনার বন্ধু বিয়েটা আর করতে দিল কই? বিয়ে হওয়ার আগেই সে তো আমার হবু বউকে নিয়ে ভেগে গেল। জুলি হতবাক হয়ে বলে উঠল, কি বলছো? এরই কিনায় কিনায় ভেগেছে? আদিল এক ভুরু তুলে জুলির দিকে তাকিয়ে হেসে বলল, শুধু ভেগেছে বললে কম বলা হবে ম্যাডাম। আপনার বন্ধু তো তার থেকেও দু কদম এগিয়ে রয়েছে, ডাইরেক্ট বিয়ে করে ফেলেছে। আদিলের মুখে এরিকের এমন কীর্তির কথা শুনে বিষম খেয়ে যায় জুলি। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আদিলের দিকে। তুমি কি বলছো এসব? এরিকা, রিনায়া, তারা তো। আদিল এবার একটু নরম সুরে বলল, আপনি জানেন না আপনার বন্ধু কতটা উগ্র। আপনার কি মনে হয় জুলি, এরিক কোনোদিনও এই বিয়ে হতে দিত? দরকার পড়লে বিয়ের পিড়িতে আমাকে মেরে ইনায়কে তুলে নিয়ে যেত। এই জন্য বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জুলির চোখে জল চলে এলো। সে ফিসফিস করে বলল, সবাই নিজের ভালোবাসাকে জিতে নিচ্ছে, আর আমি। আদিল এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। তার কণ্ঠ গম্ভীর কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ। আর আপনি আমাকে ঠেলে দিয়েছেন এক অন্ধকারে, অথচ একবারও জিজ্ঞেস করেননি আমি কি চাই। শুধু পরিস্থিতির চাপ, লোকের কথা, সমাজের নিয়ম ধরে আপনি আমাকে ছেড়ে দিলেন জুলি। জুলি কেঁপে উঠল, গলা ধরে আসে তার। আমি ভয় পেয়েছিলাম আদিল, ভয় পেয়েছিলাম যদি আমি তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াই, যদি আমার কারণে তোমার পরিবারের সমস্যা হয়, সমাজে প্রশ্ন ওঠে। আদিল একটু এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। আপনি কখনো বুঝতে চাননি জুলি, আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি তো শুধু আপনাকে চাইছিলাম। আমি যদি বিয়ে করতাম সেটা হতো আপনার জন্যই ভুল সিদ্ধান্ত। নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারতাম না। জুলি এবার এক ফোঁটা চোখের জল মুছে নিয়ে ধীরে ধীরে বলল, তুমি জানো না আদিল, তোমার বিয়ের খবরে আমি কতটা ভেঙে পড়েছিলাম। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, তাই আজ এখানে। আদিল হঠাৎ চুপ করে যায়, তার চোখে জল টলমল করছে। জুলি, আমি হারিয়ে যেতে দেইনি আমাদের ভালোবাসাটাকে। দেখুন, আমি আপনার সাথে আছি, কখনো আপনাকে ছেড়ে যাব না, আই প্রমিস। ডাক্তার বলেছিল আপনি ডিপ্রেশনে ভুগছেন। আমি জানি সেই বিষণ্ণতার কারণ আমি, কিন্তু এবার থেকে আমি থাকতে চাই আপনার পাশে, শুধুই আপনার হয়ে। জুলি ধীরে ধীরে আদিলের হাত ধরে। তুমি কি সত্যি এখনো আমায় ভালোবাসো? আদিল হেসে মাথা নাড়ল। ভালোবাসা কি সময়ের গায়ে নির্ভর করে? এটা তো হৃদয়ের লিখন। আপনি যতবার ফিরবেন আমি ততবারই অপেক্ষায় থাকব। কিন্তু এবার আমি চাচ্ছি আপনি থাকেন চিরকাল আমার পাশে। জুলির চোখ ভিজে যায় ভালোবাসায়। সে আদিলের দিকে তাকিয়ে বলে, আমার আর কোথাও যাওয়ার নেই আদিল, এখন শুধু তোমার কাছেই ফিরতে চাই। আদিল আলতো করে জুলির মাথায় হাত রাখে। কেবিনের জানালা দিয়ে হালকা রোদ এসে পড়ে জুলির মুখে, যেন অন্ধকার কাটিয়ে আলো ফিরছে তাদের জীবনে। আদিল হেসে বলল, এইবার তাহলে আমি বলবো ম্যাডাম অভিমান করে ভুল করেছেন। জুলি হেসে জবাব দিল, এবার তাহলে আমরা নতুন করে শুরু করি, তুমি আর আমি মিলে একসাথে।
মিস্টার রিচার্ড উদ্ভ্রান্তের মতো পুরো হলরুম জুড়ে পায়চারি করছেন। তার মুখভঙ্গি দেখে যে কেউ বুঝতে পারবে রাগ তার প্রতিটি শিরা উপশিরায় ফুঁসে উঠছে। মিসেস অ্যাঞ্জেলা স্বামীর এই উত্তেজিত চেহারা দেখে ধীরে বলে উঠলেন, দয়া করে একটু শান্ত হও রিচার্ড। তার কণ্ঠে অনুরোধ থাকলেও মিস্টার রিচার্ড যেন আরও বিদ্ধ হয়ে উঠলেন তাতে। বিরক্ত ফুটে উঠল তার চোখে মুখে। নিজের ছেলের এত বড় অপকর্ম দেখেও তুমি আমাকে চুপ থাকতে বলছো অ্যাঞ্জেলা? তুমি জানো আজকের হট নিউজ কি? বিখ্যাত বিজনেস টাইকুন রিচার্ড অ্যাশফোর্ডের ছেলে অ্যারিক অ্যাশফোর্ড একজন সাধারণ মুসলিম মেয়েকে বিয়ে করেছে। আমার ছেলে হয়ে মিডিল ক্লাস পরিবারের এক সাধারণ মেয়েকে বিয়ে করে বসেছে। লজ্জায় মাথা তুলতে পারছি না, মানুষজন আমাকে নিয়ে হাসাহাসি করছে রীতিমতো। মিস্টার রিচার্ডের চিৎকার চেঁচামেচিতে পুরো হলরুম থরথর করে কেঁপে উঠল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। কি এমন হয়েছে যে আপনি এভাবে চেঁচামেচি করছেন? পরিচিত সেই পুরুষালী কণ্ঠ শুনে মিস্টার রিচার্ড ঘুরে দাঁড়ালেন। দাঁতে দাঁত চেপে রাগ কাঁপে কাঁপতে কাঁপতে বললেন, কি করেছো তুমি জানো না? নিজের কুকীর্তির কথা কি এখন আমার মুখ থেকে শুনতে চাইছো? এরিক তার বাবার কথার কোনো তোয়াক্কা না করে ধীরে লেদার জ্যাকেটটা ছুঁড়ে ফেলল সোফার উপর। সামনে রাখা গ্লাস থেকে এক ঢোক পানি পান করে গম্ভীর স্বরে বলল, না, একদমই না মিস্টার রিচার্ড। আমি খুব ভালোভাবেই জানি আমি কি করেছি। অ্যান্ড ট্রাস্ট মি ড্যাড, এতে আমার বিন্দুমাত্র আফসোস নেই। ইউ নো হোয়াট, আই লিভ মাই ওন রুল, নট ইয়োর্স। ইউ কল মি ইট ম্যাডনেস, আই কল ইট ফ্রিডম, অ্যান্ড আই ডোন্ট কেয়ার হোয়াট দিস ওয়ার্ল্ড অর ইউ থিঙ্ক অ্যাবাউট ইট। আমি আমার নিজের নিয়মে চলি ড্যাড, আপনার নয়। আপনি যেটাকে পাগলামো ভাবেন আমি সেটাকেই বলি স্বাধীনতা। এই দুনিয়ার আপনি আমার সম্পর্কে কী ভাবলেন তাতে আমার কিছুই যায় আসে না। এরিক ঠান্ডা অথচ ধীরকণ্ঠে উচ্চারিত হওয়া কথাগুলো রিচার্ডের অন্তরে জ্বলতে থাকা আগুনে ঘি ঢেলে দিল। তুমি বারংবার আমার অবাধ্য হচ্ছ এরিক। কোথাকার এক কুলহীন পরিচয়হীন রাস্তার মেয়ের জন্য নিজের বাবার সঙ্গে এমন আচরণ করছো? এরিকের মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বাবার মুখ থেকে ইনায়া সম্পর্কিত এমন অবমাননাকর কথা শুনে তার চোখ দুটো রাগে আর ঘৃণায় জ্বলে উঠল। মুখের পেশিগুলো কঠিন হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে উঠল। সে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার শেষ চেষ্টা করল, কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হলো। সে নিচু স্বরে কিন্তু তীক্ষ্ণ ধীরতার সহিত বলল, শাট আপ মিস্টার রিচার্ড, আই ডোন্ট ওয়ান্ট টু হেয়ার অ্যানাদার ডিসগাস্টিং ওয়ার্ড ফ্রম ইয়োর মাউথ। হু আর ইউ কলিং এ স্টেট ওম্যান? I married her, she is my wife, and I will not tolerate a single insult against her. I may be short tempered, I may be reckless, but I am not a coward. I know how to protect the one I love. If needed, I will burn this entire world to ashes. But as long as I am alive, I don't let anyone point a finger at my wife, not even my own family. চুপ করুন মিস্টার রিচার্ড, আর একটাও বাজে শব্দ শুনতে চাই না আমি আপনার মুখ থেকে। রাস্তার মেয়ে আপনি কাকে বলছেন? বিয়ে করেছি তাকে, বউ লাগে আমার। তার নামে এতটুকু অপবাদও আমি সহ্য করব না। আমি রাগী হতে পারি, ছন্নছাড়া হতে পারি, কিন্তু কাপুরুষ নই। আমি যাকে ভালোবাসি তাকে আগলে রাখতেও জানি। প্রয়োজন হলেই জগৎটা আগুনে পুড়ে ছারখার করে দেব। তবু আমি বেঁচে থাকতে কাউকে আমার বউয়ের দিকে আঙুল তুলতে দেব না, নিজের পরিবারকেও না। এরিকের হুমকিস্বরূপ কথাগুলো বারংবার মিস্টার রিচার্ডের কানে বজ্রের মতো আঘাত হানছিল। তিনি কিছুতেই বিশ্বাসই করতে পারছিলেন না কোনো অজানা অখ্যাত এক মেয়ের জন্য তার নিজের ছেলে তার সাথে এমন আচরণ করতে পারে। ইনায়ের প্রতি ক্ষোভ যেন ক্ষণে ক্ষণে দাউ দাউ করে জ্বলতে লাগলো তার মনে। নির্মম নিষ্পৃহ দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে তিনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, একটা সামান্য মেয়ের জন্য তুমি নিজের বাবাকে হুমকি দিচ্ছ এরিক? এতটা অধঃপতন হয়েছে তোমার? তিনি নিজের ওয়াইফের দিকে ফিরে হাতের আঙুলের সাহায্যে এরিককে ইশারা করে বললেন, দেখো অ্যাঞ্জেলা, একবার তাকিয়ে দেখো তোমার ছেলেটাকে। একটা সামান্য মেয়ের মোহে পড়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে বসেছে, নিজের বাবার সঙ্গে তর্ক করছে, মুখের ওপর কথা বলছে। মিস্টার রিচার্ডের উচ্চারিত হওয়া প্রতিটি বাক্যে ইনায়ের প্রতি ছিল অবজ্ঞা তাচ্ছিল্য, যা বিষাক্ত সাপের ন্যায় বিচ্ছিল এরিকের হৃদয়ে। ক্রমে তার মুখের রেখা স্পষ্ট হয়ে উঠল ক্রুব্ধ প্রতিক্রিয়া। চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো, যেন আর এক মুহূর্ত এসব সহ্য করা সম্ভব নয়। হঠাৎই সে প্রচণ্ড এক ঘুষি মারল সামনে থাকা কাচের টেবিলটায়। বিকট শব্দে চির ধরল কাছে, এক মুহূর্তে ছড়িয়ে পড়ল লাল রক্তের রং। এরিকের হাত বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু সে যেন ব্যথা ভুলে গিয়েছে ক্রোধে। উত্তপ্ত গলায় সে চিৎকার করে উঠল, ও সামান্য মেয়ে নয় মিস্টার রিচার্ড।
মিসেস অ্যাঞ্জেলা দৌড়ে এসে ছেলের রক্তাক্ত হাতটা ধরে কাঁপা কণ্ঠে বললেন, এরিক, এটা কি করলে? তোমার হাত। মিসেস অ্যাঞ্জেলার কথা এরিকের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে শুধু ক্রোধান্বিত হয়ে তাকিয়েছিল মিস্টার রিচার্ডের দিকে। অ্যাঞ্জেলা দ্বিতীয়বারের মতো স্বামীর উদ্দেশ্যে বলে উঠলেন, কি শুরু করলে তোমরা বাপ ছেলে মিলে? রিচার্ড, তুমি কি রাগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ? অ্যাঞ্জেলা বিস্ময়ে বলে উঠল, তুমি জানো না ছেলেটা সদ্য কোমা থেকে ফিরেছে? তিনি এরিকের রক্তাক্ত হাতটা টেনে ধরে বললেন, এরিক, কি করছো? শান্ত হয়ে বসো, ব্যান্ডেজ করতে হবে। কিন্তু এরিক যেন কিছুই শুনল না। সে অ্যাঞ্জেলার হাত থেকে নিজের কাটা হাতটা ছাড়িয়ে নিল। তারপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উঠে যাওয়ার সময় নিচু গম্ভীর কণ্ঠে শুধু বলল, মেক হিম আন্ডারস্ট্যান্ড মম, স্টে অ্যাওয়ে ফ্রম মি অ্যান্ড মাই লাভ। ইফ এনিওয়ান ব্লকস মাই ওয়ে, আই ওয়ন্ট কিপ কোয়াইট। নিজের হাজব্যান্ডকে একটু বোঝাও মম, আমার থেকে আর আমার ভালোবাসার থেকে দূরে থাকতে। আমার ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ালে আমি কিন্তু চুপ করে থাকবো না। এরিকের কথা তীব্রতা শুনে মিস্টার রিচার্ড তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি এরিককে উদ্দেশ্য করে বললেন, নিজের বাপকে থ্রেট দিচ্ছ তুমি, বেয়াদব ছেলে। পিছন থেকে অ্যাঞ্জেলা মিস্টার রিচার্ডকে থামিয়ে বলে উঠল, শান্ত হও রিচার্ড, এরিকের এই রকম আচরণের পিছনে তুমি নিজেই দায়ী, ভুলে গেলে রিচার্ড?